ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্রমণ প্রতীক। আজকে শুরু করতে চলেছি আবারও একটি ট্যুর। এখন আমি দাঁড়িয়ে রয়েছি 26 নাম্বার রুটের উপরে। আজকে যাচ্ছি কামারপুকুর, জয়রামবাটি এবং ওখানে আরও দুটি স্পট রয়েছে। সবকটি স্পট আমি ঘুরে দেখব। তো আমার সঙ্গে আজকে রয়েছে আরেকজন এবং দুজনে যাচ্ছি, তবে যাচ্ছি বাইকে। ও একটু আজকে বাইকটা ট্রায়াল করে দেখে নিচ্ছে। তো এরপর বেরিয়ে যাব কামারপুকুর, জয়রামবাটি। 26 নাম্বার রোড ধরে প্রথমে যাব চাপাডাঙ্গা মোড়। এটা 26 নাম্বার রোড। অহল্যাবাই রোড নামেও এই রাস্তা বিশেষভাবে পরিচিত। ডানকুনি থেকে এই রাস্তা NH2 ক্রস করে চলে গেছে চাপাডাঙ্গা মোড়। রাস্তা বেশ ভালো, দুই এক জায়গায় সামান্য খানাখন্দ থাকলেও মোটের ওপরে ভালোই বলা যায়। দুই পাশে সবুজ মাঠ, কোথাও ছোট বাজার, কোথাও বা মোড় মাথা। রাস্তার দুই পাশে কোথাও কোথাও সবুজ গাছগাছালির সারি। এই রাস্তার ইম্পর্টেন্সই রাস্তার কন্ডিশন সবের গুণে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী মফস্বল এরিয়ার বাইক রাইডারদের কাছে খুব জনপ্রিয়। কথা বলতে বলতে পৌঁছে গেলাম চাপাডাঙ্গা মোড়। এখান থেকে আমরা ধরে নেব আরামবাগগামী রাস্তা। এই রাস্তার নাম অহল্যাবাই হোলকার রোড। রাস্তার কন্ডিশন ভীষণ সুন্দর, আর এই রাস্তাকে বাইকার স্পেশাল রাস্তাও বলা যেতে পারে। যারা এই রাস্তায় এখনো পর্যন্ত আসেননি তারা বাইক রাইডিংয়ের জন্য বাইক রাইডিংয়ের মজা নিতে অবশ্যই আসুন। হুগলি জেলার 4টি বড় নদী রয়েছে: হুগলি, দামোদর, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর। এর মধ্যে আজকের যাত্রাপথে আমরা ক্রস করব 3টি নদী: দামোদর, মুন্ডেশ্বরী এবং দ্বারকেশ্বর। এই রাস্তা সোজা চলে গেছে আরামবাগ। আজ আমাদের প্রথম গন্তব্য আরামবাগ হয়ে গড়মন্দারণ পার্ক। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আরামবাগ প্রবেশ করার পূর্বে কয়েক কিলোমিটার রাস্তা কিন্তু বেশ খারাপ। গড়মন্দারণ পার্ক কিন্তু গোঘাট ব্লকে অবস্থিত। আরামবাগ শহর থেকে গোঘাট 2 ব্লকের গড়মন্দারণ পার্কের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। এই গড়মন্দারণে আসতে চাইলে কিভাবে আসবেন তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখন আমরা রয়েছি আরামবাগ বর্ধমান রোডে। এই আরামবাগ বর্ধমান রোড ধরে সোজা চলে এলাম পল্লীশ্রী আরামবাগ মোড়। এখানকার সার্কুলার আইল্যান্ড রোড থেকে রাস্তা বেছে মোড় নেওয়ার সময় সতর্ক থাকতে হবে এবং থাকতে হবে অহল্যাবাই হোলকার রোডে। এখন যে নদী আমরা ক্রস করছি তার নাম দ্বারকেশ্বর, আর এই সেতুর নাম আরামবাগ রামকৃষ্ণ সেতু। এরপর রামজীবনপুর, কেতুগ্রাম, কাটোয়া রোড, এক কথায় আরামবাগ কামারপুকুর রোড ধরে ছুটে চলল আমাদের বাইক। এবার সোজা চলে এলাম কামারপুকুর চটি, যেখান থেকে বাম দিকে বাঁক নিয়ে ধরে নিলাম কোতলপুর পান্না রোড। কামারপুকুর চটি থেকে কোতলপুর পান্না রোড ধরে গড়মন্দারণ পয়েন্টের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। এই কোতলপুর পান্না রোড ধরে গড়মন্দারণ পয়েন্ট থেকে প্রায় ইউটার্ন প্যাটার্নে ধরে নিতে হবে পার্কের রাস্তা। এখন আমরা পার্কের রাস্তায় প্রবেশ করতে চলেছি। চলুন আগে সুন্দর সবুজে পরিপূর্ণ পার্কের পাশের রাস্তা দিয়ে একটু রাইডিংয়ের মজা নেওয়া যাক। আমার ডান পাশে মাঝারি মাপের পাঁচিল দিয়ে ঘেরা সবুজে আবৃত যে অংশটা দেখছেন তা গড়মন্দারণ পার্ক অঞ্চল। মূল রাস্তার পাশেই অবস্থিত এই পার্কের লাগোয়া যে রাস্তা রয়েছে আমরা তাতেই বাইক নিয়ে চলেছি এর বিস্তৃতিটা একটু উপলব্ধি করার জন্য। পার্কের বাইরে দিয়ে রাস্তা ধরে বেশ কিছু রাস্তা চলে আসার পর নিলাম ইউটার্ন। এবার আমাদের লক্ষ্য গড়মন্দারণ পার্কের টিকিট কাউন্টার। তবে গড়মন্দারণের টিকিট কাউন্টার মেন রাস্তা থেকে কিন্তু বেশি দূরে অবস্থিত নয়, যা আমরা আগেই পার হয়ে এসেছি। আর এখন প্রথমে পৌঁছাতে হবে সেই টিকিট কাউন্টারে। এবার আমাদের ভিতরে প্রবেশের পালা। চলুন এবার টিকিট কেটে প্রবেশ করি পার্কের ভিতরে। আমরা এখন এসে প্রথমে উপস্থিত হলাম গড়মন্দারণ পিকনিক স্পট বা ট্যুরিজম এরিয়া। গড়মন্দারণ ট্যুরিজম এরিয়া। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। কি রয়েছে ভিতরে দেখি। এই রাস্তা হচ্ছে প্রবেশের পথ, আর এটা হচ্ছে গড়মন্দারণের টিকিট কাউন্টার।
এখানে কিন্তু মোটর বাইক নিয়ে প্রবেশ করা যায় এবং তার জন্য এক্সট্রা টিকিট লাগে। আর এটা হচ্ছে প্রধান গেট। এটা গড় মন্দারণের মধ্যে প্রবেশের প্রধান গেট। চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক। স্ক্রিনের ডান দিকে একটি স্যাটেলাইট ভিউ দিয়ে সমগ্র পার্কের আয়তনটা বোঝানোর চেষ্টা করলাম। 21-22 সাল থেকে পরিপাটিভাবে সুসজ্জিত হয়ে ওঠা এই পার্কের আয়তন প্রায় 200 একর। গোঘাট 2 ব্লকে অবস্থিত এই পার্কটির অবস্থান ও গঠন লক্ষ্য করলে দেখা যায় বিশাল বিস্তৃতির মধ্যে পার্কের বিশেষ বৈশিষ্ট্য হিসাবে রয়েছে নির্জনতা ও প্রচুর সবুজ গাছগাছালির উপস্থিতি। পার্কের মাঝখানে বেশ উঁচু একটি গড়, যার চারদিকে জলাশয় দিয়ে ঘেরা। এই জলাশয়ের একটি বিশেষ নাম রয়েছে, এর নাম লক্ষ্মী জলা। তবে গড় এখানে ধ্বংসপ্রাপ্ত। শীতের মরশুমে অনেক মানুষই গড়মন্দারণকে পিকনিক স্পট হিসাবে বেছে নেন। গড়মন্দারণের গড় অঞ্চল হল এর মধ্যভাগে অবস্থিত ও গড় ও তার পারিপার্শ্বের জলাশয় ও সবুজ বনানী নিয়ে গঠিত। গড় অংশটি একটি টিলার মতো উঁচু অংশ, যার চারদিকে রয়েছে জলাশয়। এই পার্কের বিস্তৃতি এত বেশি যে পায়ে হেঁটে সমগ্র অঞ্চল পরিদর্শন করা প্রায় অসম্ভব, যার জন্য নিজস্ব বাইক, গাড়ি অথবা ভাড়া টোটো, অটোর ব্যবস্থা প্রয়োজন। চলুন আগে বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে ভিতরের অঞ্চলের দৃশ্য ও পরিবেশ চাক্ষুষ করি। ভিতরের পরিবেশ বেশ সুন্দর। সম্পূর্ণ এরিয়া সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ। ভিতরের রাস্তাও ভীষণ সুন্দর। সম্পূর্ণ পার্কটিতে জঙ্গলের মতো আবহ তৈরি করা হয়েছে, আর নির্জনতা এর সঙ্গে সংযোজন করেছে এক অন্য মাত্রা। তার সঙ্গে বিভিন্ন গাছগাছালির ফাঁক থেকে ডেকে ওঠা পাখিদের মিষ্টি সুর তো রয়েছে। গড়মন্দারণের রাস্তা দিয়ে চলতে চলতে এটা মনে হয় যেন কোনো টিলাময় ছোট পাহাড়ি অঞ্চলে চলে এসেছি, যেখানে যেন কোনো উঁচু নিচু পাহাড়ি পথে চলেছি। রাস্তা দিয়ে চলতে চলতে আপনি ভুলেই যাবেন আপনি রয়েছেন সমতল হুগলি জেলার গোঘাট 2 ব্লকে। তবে এর মাঝে একটি জায়গায় ধানের চাষও চোখে পড়ল। আর্টিফিশিয়ালভাবে সজ্জিত পার্কের মধ্যে এমন এক প্রাকৃতিক ভাব আছে যা আপনাকে বেশ আকর্ষণ করবে। পার্কের ভিতরের বিভিন্ন রাস্তা দিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে অবশেষে এসে পৌঁছালাম এই ধান ক্ষেত অঞ্চলটিতে। রাস্তার পাশে সবুজ ধানের ক্ষেত, মনে হয় এটাই পার্কের সীমানা এরিয়া। বড় বড় গাছগাছালি পার হয়ে সামান্য উঁচু নিচু জমির ওঠানামা থেকে যেন হঠাৎ করে নিখাদ সমতল ভূমিতে অবতরণ। হঠাৎ এমন অনুভূতির সঙ্গে সঙ্গে দৃশ্যপটে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেতের উপস্থিতি সত্যিই এক বিরল অনুভূতির সৃষ্টি করে। আর এত সব অনুভূতির সংকলন না হলে তা কোনো ভ্রমণই নয়, তা হোক ডুয়ার্স, পুরী অথবা গড়মন্দারণ। কথা বলতে বলতে এই রাস্তার অন্তিম অংশে এসে উপস্থিত হলাম। আপনাদেরকে মোটামুটি আনুষঙ্গিক অঞ্চলগুলো ঘুরে দেখালাম। চলুন এবার যাই প্রধান গড় অংশটিতে। আর সেই উদ্দেশ্যেই ইউটার্নে গাড়ি ঘুরিয়ে চললাম প্রধান গড় অঞ্চলের দিকে। তবে প্রধান গড়ের দিকে এগিয়ে যেতেই রাস্তার প্রকৃতিও গেল খানিকটা বদলে। জলাশয়ের ওপরের ছোট রাস্তা দিয়ে ছুটে চলল আমাদের বাইক, যার একদিকে চাষের ভূমিভাগ ও অন্য পাশে জলাশয়, আর সম্মুখে ছোট টিলার মতো উঁচু গড় অঞ্চল, যা অজস্র বৃক্ষরাজিতে সম্পূর্ণ আবৃত, যার আহ্বানেই রয়েছে এক আদিম ভ্রমণ উন্মাদনা। এটা হচ্ছে গড়মন্দারণ এরিয়ার মেন গড় চত্বর। আর এই যে সিঁড়ি উঠে যাচ্ছে, এটা চলে যাচ্ছে একদম গড়ের ধ্বংসাবশেষ যেখানে আছে সেখানে।
একটু চারদিকটা দেখাই আপনাদের। বেশ গাছগাছালি দিয়ে সুন্দর সাজানো গোছানো, আর প্রকৃতিটা এখানকার খুব সুন্দর, সবুজে ঘেরা। অ্যাকচুয়ালি গড়মন্দারণ হলো এমন একটা ট্যুরিস্ট স্পট যেখানে কিন্তু আপনি পিকনিক স্পট হিসেবে ওটাকে ভাবতে পারেন। মানে এখানে অনেক মানুষ পিকনিক করতেও আসে। তার সঙ্গে এখানে একটি পুরানো গড় রয়েছে, মানে গড়ের ধ্বংসাবশেষ রয়েছে। চলুন সেটা এবার আপনাদের দেখাবো। সম্মুখে যে সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন তা গড়মন্দারণের সেই বিখ্যাত সিঁড়ি। এই সিঁড়ি ধাপে ধাপে সামান্য বাঁকে উঠে গেছে প্রাচীন ধ্বংসপ্রাপ্ত গড়ের একেবারে উপরে। গড়ের উপরে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। চলুন আগে এই রাস্তা ধরে সোজা উঠে যাই গড়ের উপরে। পাথরের সিঁড়ি, ধ্বংসপ্রাপ্ত এই প্রাচীন ঐতিহাসিক গড়ের ওপরে ওঠার অনুভূতি একদম অন্যরকম। গড়ের সামান্য টিলার মতো আকৃতি এই ওপরে ওঠার সঙ্গে সংযোগ করে এক পাহাড়ি অনুভূতি। তার সঙ্গে লম্বা লম্বা সবুজ গাছের উপস্থিতির মাঝে নিস্তব্ধ পরিবেশের মধ্যে দিনের বেলায় ঝিঁঝির ডাক এক অন্য রোমাঞ্চ সৃষ্টি করে। সম্পূর্ণ ওপরে ওঠার পর মনে হয় যেন অরণ্যের মধ্যে পদচারণ করে বেড়াচ্ছি। এইবার চলুন ওপরের দর্শনীয় স্থানগুলো দেখার সঙ্গে সঙ্গে চোখ বোলাই ইতিহাসের পাতায়। তার সঙ্গে পাড়ি দিই প্রাচীন গড়ের অন্দরমহলে। সালটা 1204 থেকে 1206 সাল। বাংলায় উপস্থিত হন বখতিয়ার খলজি। তখন এই অঞ্চল 5টি ভাগে বিভক্ত ছিল: রাঢ়, বাগরি, বঙ্গ, বরেন্দ্র এবং মিথিলা। আর বঙ্গ আরও 3 ভাগে বিভক্ত ছিল: লক্ষণাবতী, সুবর্ণগ্রাম এবং সপ্তগ্রাম। সপ্তগ্রাম এলাকায় প্রশাসনিক অঞ্চল ছিল 3টি: সাতগাঁও, সেলিমবাদ এবং মান্দারণ। বোঝার সুবিধার্থে বলে রাখা ভালো, আজকের পশ্চিমবঙ্গের রাজনৈতিক সীমানার সঙ্গে তৎকালীন বাংলার অনেক পার্থক্য ছিল এবং এই মান্দারণ অঞ্চল ছিল উড়িষ্যা প্রদেশের অন্তর্গত। আজকের ভারতবর্ষের মতো তৎকালীন সময়ে রাজ্যগুলো এক ছত্রছায়ার মধ্যে ছিল না। আর এই মান্দারণ অঞ্চলে বেশ কয়েকটি দুর্গ ছিল এবং তা ছিল তৎকালীন উড়িষ্যার রাজা গজপতি কপিলেন্দ্র দেবের নিয়ন্ত্রণে। তখন বারবক শাহের আমল। এই সময় ঐতিহাসিক প্রাঙ্গণে অবতরণ করেন মক্কার কুরাইশ গোত্রে জন্মগ্রহণকারী হযরত মুহাম্মদের বংশধর, ইসলাম ধর্মের প্রচারক, যোদ্ধা এবং সেনাপতি শাহ ইসলাম গাজী। বিভিন্ন কাজে তার পারদর্শিতা দেখে সুলতান সীমান্তে যুদ্ধ পরিচালনার দায়িত্বে তাকে নিয়োগ করেন। তিনি উড়িষ্যার রাজা গজপতিকে পরাজিত করে সীমান্ত ফাঁড়ি মান্দারণ দখল করে নেন। কিন্তু ভাগ্যের পরিহাস, মিথ্যা অভিযোগের জেরে সুলতান তার প্রাণদণ্ড দেন, শিরশ্ছেদ করেন। তার নিথর দেহ গড়মান্দারণের ওপরে কবরে আজও শায়িত, যার ইতিহাস গড়মান্দারণের আকাশে বাতাসে আজও অনুরণিত। হয়তো আপনারা ভাবছেন আমি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি। না বন্ধুরা, গড়ের ওপর যে সুসজ্জিত বাগান রয়েছে, আমি তারই মধ্যে রাস্তা দিয়ে বিভিন্ন দিকে ঘুরে চলেছি। এবার ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি একটি খরগোশের খাঁচার সামনে। এখানে বেশ কতকগুলি সাদা রঙের খরগোশ রয়েছে। আমাদের সামনেই দেয়া হলো কিছু খাবার দাবার, আর তারপর সেই খরগোশের দল হুড়মুড়িয়ে পড়ল তার ওপর। এইবার খরগোশের জায়গা থেকে চলে এলাম সেই প্রাচীন ইমলিতলা দেখতে, যার সঙ্গে জড়িয়ে আছে এক সাহিত্য সৃষ্টির ইতিকথা। ইতিহাস বিশেষজ্ঞ দেবাশিস সেঠির কাছ থেকে জানা যায়, দিল্লীশ্বরের প্রধান সেনাপতি অম্বররাজ মানসিংহের পুত্র
কুমার জগৎ সিং বিষ্ণুপুর থেকে গড় মন্দারণে যাত্রাকালে ঝড়ের কবলে পড়ে শৈলেশ্বর মহাদেবের মন্দিরে আশ্রয় নেন। সেখানে ঘটনাচক্রে মন্দারণের দুর্গাধিপতি জয়ধর সিংয়ের একমাত্র পুত্র মহারাজ বীরেন্দ্র সিংয়ের স্ত্রী বিমলা ও তার কন্যা দুর্গেশ নন্দিনীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারপর থেকেই নানা ইতিহাসের সাক্ষী এই গড় মন্দারণ। কথাসাহিত্যিক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ঘটনা ও মন্দারণ দুর্গকে প্রধান ভিত্তি করে রচনা করেন তার প্রখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী, যা মূলত একটি প্রেম রসাত্মক উপন্যাস, যার আংশিক ইতিহাস আর আংশিক কিংবদন্তি। লোককথা অনুসারে এই তেঁতুল গাছের নিচেই বসে সাহিত্য সম্রাট রচনা করেছিলেন তার সেই বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী। এবার আসা যাক গড়ের ওপরের দৃশ্যগত বর্ণনায়। গড়ের মধ্যে যে বড় বড় গাছগাছালি রয়েছে তা তো আপনারা দেখেই বুঝেছেন। গড়ের ওপরের বিভিন্ন দিকে চলে গেছে রাস্তা। রাস্তা কোথাও ঢালাই বা কোথাও ইট নির্মিত, তবে প্রত্যেকটি রাস্তা সুন্দর বাহারে গাছগাছালি দিয়ে ডেকোরেট করা রয়েছে। এছাড়া প্রায় প্রত্যেকটি অংশই সুন্দর সুন্দর সবুজ গাছগাছালি দিয়ে পরিবৃত। এখানকার শান্ত নির্জন পরিবেশের এমন একটা গুণ রয়েছে যেখানে আপনি উচ্চস্বরে কথা বলতে অস্বস্তি বোধ করবেন, তবে এটা আমার উপলব্ধি। গড়ের ওপরে রয়েছে বাচ্চাদের জন্য একটি পার্ক, তবে এক চক্র ঘুরে আবারও সিঁড়ির রাস্তায় উপস্থিত হলাম আর এবার চললাম পার্কের রাস্তায়। সুন্দর পরিষ্কার ফাঁকা জায়গায় পার্কের অবস্থান। পার্কের কিনারার দিকে বড় গাছের ছায়ার নিচে রয়েছে বেশ কতগুলো বসার জায়গা। মাঝে রয়েছে দোলনা, স্লিপের মতো পার্কের কিছু সরঞ্জাম। পার্কটিও বাহারে গাছ ও তার কাটিং দিয়ে সুসজ্জিত। সমস্ত ছায়ার মাঝে এই রোদ্দুর স্নাপিত খোলা জায়গা বিশেষত শীতকালে যে বেশ আরামদায়ক হবে তা বলার অপেক্ষা রাখে না। পার্ক চত্বরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে এলাম গড়ের কিনারে, যেখানে গড় থেকে ঢালু পাড় নেমে গেছে জলাশয়ের জলে। এখান থেকে গড় ও তার জলাশয় একসাথে বেশ দৃশ্যমান, অর্থাৎ চারদিক পরিখার মতো জলাশয় দিয়ে ঘেরা এবং মাঝখানে গড়ের অবস্থান। কিনারা থেকে ইটের রাস্তা ধরে উঠে এলেই সম্মুখে দেখা যায় একখানি সমাধিস্থল। শাহ ইসলাম গাজীর কথা তো আপনাদের আগেই বলেছি। 878 হিজবি অর্থাৎ 1474 খ্রিস্টাব্দে এই শাহ ইসলাম গাজীকে হত্যা করা হয়। লোককাহিনী মতে তার খণ্ডিত মস্তক রংপুরের পীরগঞ্জ থানার কাঁটাদুয়ার নামক স্থানে কবর দেওয়া হয় এবং তার দেহ হুগলি জেলার এই গড় মন্দারণে সমাধিস্থ করা হয়, যে সমাধি এখন আপনারা সম্মুখে দেখতে পাচ্ছেন। গড় মন্দারণের প্রধান গড় অঞ্চল থেকে নেমে পুনরায় রওনা দিলাম উল্টো পথে। এখন আমার বাম দিকে দেখতে পাচ্ছেন সেই জলাশয়, যেটা আপনাদের গড়ের ওপর থেকেই দেখালাম। এবার আমাদের বাইক ছুটে চলল গড় মন্দারণের অন্য একটি রাস্তায়, যেখানে রয়েছে কৃত্রিম বনাঞ্চল। আমার বাম পাশে রয়েছে জলাশয় ও ডান দিকে হালকা ঢালু উঁচু জমিতে রয়েছে একাধিক কটেজ, আর মাঝে মাঝেই রাস্তা থেকে ছোট ছোট সিঁড়ি উঠে গেছে কটেজগুলোর দিকে। তবে অরণ্যময় অঞ্চল দিয়ে রাইড করতে ভালোই লাগছে। ঘাসে ঢাকা ঢালু জমির ওপর গাছগাছালির ফাঁক দিয়ে চিকচিক করছে জলাশয়ের জল। পরিবেশ শান্ত নিরিবিলি।
মাঝে মাঝেই নাম না জানা পাখির ডাক নির্জনতার একমাত্র সঙ্গী। আমি গড়ের পাশে যে পরিখা দিয়ে ঘেরা রয়েছে তার একদম কিনারে চলে এসেছি। দেখুন চারদিকে যে জলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই পরিখা, মানে চারদিকে খালের মতো একটা অংশ দিয়ে ঘেরা রয়েছে গড়টা, আর উঁচু মাঝখানের অংশটা দ্বীপের মতো, এটা হচ্ছে গড়, যার মধ্যে আমি ঢুকেছিলাম এবং আগে আপনাদের ভিডিওতেও সেগুলো দেখালাম। এই গড়ের নাম অনুযায়ী এই জায়গার নাম হয়েছে গড় মান্দারণ। এইবার বাইক একটি জায়গায় স্ট্যান্ড বাই করে গড় মান্দারণের গড় ও জলাশয় থেকে একটু অন্য পথে ছায়াঘেরা ঢালাই রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে চললাম গড় মান্দারণের সেই বিখ্যাত কাঠের ব্রিজের দিকে। জলাশয়ের ওপর কাঠের উত্তলাকার ব্রিজ। উত্তলাকার ব্রিজে চলতে বেশ মজা লাগে, আর তা যদি কোনো বন্য পরিবেশে হয় তাহলে তো কথাই নেই। জলাশয়ের ওপরে রয়েছে ছোট একটি রেস্টুরেন্ট টাইপ ঘর, যা এই ব্রিজের মধ্যাংশ থেকে সমতল কাঠের ব্রিজের দ্বারা সংযুক্ত, তবে তা বন্ধ রয়েছে। অরণ্য আবহে শান্ত জলাশয়ের ওপর নিরিবিলি শান্ত নিস্তব্ধ পরিবেশে গড় মান্দারণের এই জনহীন উত্তল কাঠের সেতুতে দাঁড়িয়ে নীল আকাশের নীলে যদি আপনি আনমনা হয়ে যান তবে চিন্তা করবেন না, আপনার সংবিত ফেরাতে রয়েছে সুরেলা পাখির কলতান। গড় মান্দারণের এই জায়গাটি বেশ সুন্দর। জলাশয়ের উপরে দাঁড়িয়ে যেদিকেই তাকান না কেন শুধু সবুজের সমারোহ, তার সঙ্গে বুক ভরা ফ্রেশ অক্সিজেনের নির্মল অনুভূতি। কাছে দূরে গাছগাছালির ঝোপ থেকে পাখির মিষ্টি ডাক এর সঙ্গে সংযোজন করে এক অন্য মাত্রা। অনুভূত হয় গড় মান্দারণ শুধু পার্ক নয়, তার থেকেও আরও অনেক কিছু। এবার বাইক ছোটালাম গড় মান্দারণ থেকে ফেরার পথে। ছায়াঘেরা ঢালাই পথ ধরে পার্ক থেকে বেরিয়ে ধরলাম পূর্বের রাস্তা। সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন পার্কের প্রধান গেট। টাটা বাই বাই গড় মান্দারণ। এখন আমরা গড় মান্দারণ পার্ক থেকে বেরিয়ে চললাম। এখন আমরা চলেছি কামারপুকুর চটির দিকে। পরবর্তী গন্তব্য জয়পুর ফরেস্ট, তবে মাঝে রয়েছে একটু ব্রেকফাস্টের বিরতি। 12:30 বাজে, আর আমি গড় মান্দারণ দেখার পরে এখন ব্রেকফাস্ট করতে ঢুকেছি একটা হোটেলে। এই দেখুন এই হোটেলে আমি ব্রেকফাস্ট করতে ঢুকেছি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে এবার বাকি যে স্পটগুলো আছে সেটা দেখা যাবে। তাহলে চলো আগে ব্রেকফাস্টটা করা যাক। তাহলে আগে ব্রেকফাস্ট, তারপরে আবার ঘুরে দেখা। ব্রেকফাস্টে আজকে রয়েছে লাচা পরোটা এবং চানা মশলা, তার সঙ্গে চাটনি। আর এই ব্রেকফাস্ট হচ্ছে লাঞ্চের সময় 12:30টার সময়। ঠিক আছে, আগে লাঞ্চ মানে ব্রেকফাস্ট আমাদের হয়ে যাক, তারপরে গিয়ে আবার কথা হচ্ছে। যে আনন্দময়ী হোটেল এবং রেস্টুরেন্ট আপনারা দেখলেন তার খাবারের টেস্টগুলো বেশ ভালো ছিল। গড় মান্দারণ ট্যুরে এলে আপনারাও এই হোটেলে ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারেন, যার অ্যাড্রেস এবং গুগল ম্যাপ লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30।
যেহেতু কামারপুকুর ও জয়রামবাটির আশ্রম মন্দির ফার্স্ট হাফে বন্ধ হয়ে গেছে, তাই আজকের ট্যুর প্ল্যানে কিছুটা পরিবর্তন এনে এখন খাওয়া দাওয়ার পরে রওনা দিলাম জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। প্রথমে কামারপুকুর চটি থেকে বামনিয়া ইন্দাস রোড ধরে সোজা চলে এলাম নেতাজি স্ট্যাচু মোড়। তারপর সেখান থেকে অহল্যাবাই হোলকার রোড ধরে সোজা পৌঁছে গেলাম জয়পুর ফরেস্ট। নেতাজি স্ট্যাচু মোড় থেকে কিছু দূর গেলেই কোতলপুর চৌরাস্তার মোড়, যাকে জয়পুর ফরেস্টের এন্ট্রি রুটও বলতে পারেন। এটাই আজকের ভ্রমণের সেকেন্ড ডেস্টিনেশন, জয়পুর ফরেস্ট। প্রথম স্পট দেখার পরে এটা ডিসিশন ছিল যে কামারপুকুর, জয়রামবাটি এগুলো দেখা হবে, কিন্তু প্রথম ডেস্টিনেশনটা কমপ্লিট করার পরে আমাদের সময় হয়ে যায় 12:30, এবং তারপরে টিফিন করার পরে যে সময় হয় তাতে কিন্তু যেটা শুনলাম জয়রামবাটি এবং কামারপুকুর আর খোলা নেই, মানে ওটা ফার্স্ট হাফে বন্ধ হয়ে গেছে এবং সেকেন্ড হাফে খুলবে 4টে নাগাদ। তো এই কারণে আমাদের একদম লাস্ট যে ডেস্টিনেশন ছিল জয়পুর ফরেস্ট, আমরা আগে সেখানে চলে এলাম। আপনারা দেখলেন জয়পুর ফরেস্টের মোটামুটি আমরা যে রাইডিংটা আছে ভিতর দিয়ে সেটা দেখালাম পুরোটা। এরপরে আমরা যাওয়ার পথে জয়রামবাটি এবং কামারপুকুর করে বেরিয়ে যাব। তাহলে চলুন দেখা যাক এবার নেক্সট ডেস্টিনেশনগুলো। এবং তার আগে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে এসছি এবং ওটা আবার পুনরায় ক্রস করে আমরা যাব বনলতা রিসর্টসের ওখানে। চলুন তাহলে যাওয়া যাক। জয়পুর ফরেস্টের সম্পূর্ণ অংশ অন্য ভিডিওতে দেওয়া রয়েছে, যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্স ও আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, যা দেখে নিতে ভুলবেন না কিন্তু। চলুন এবার কিছুক্ষণ জঙ্গল রাইডিংয়ের মজা নেওয়া যাক। জয়পুর ফরেস্ট দেখা হলে এবার চললাম আজকের তৃতীয় ডেস্টিনেশন জয়রামবাটি মা শারদা আশ্রম, যার দূরত্ব এই জয়পুর ফরেস্ট থেকে প্রায় 30 কিলোমিটার। তবে আপনি নেতাজি স্ট্যাচু মোড় থেকেই জয়রামবাটির রাস্তা ধরে নিতে পারেন। আর আমি এখন প্রবেশ করতে চলেছি মা শারদা আশ্রমের পথে। এখন এসে আমরা উপস্থিত হয়েছি শ্রী শ্রী মাতৃমন্দির জয়রামবাটি। চলুন ভিতরে প্রবেশ করা যাক, আর প্রবেশ করে সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি। এটা জয়রামবাটির শ্রী শ্রী মাতৃমন্দিরের প্রধান গেট। এটা শ্রী শ্রী শারদা মায়ের স্থান। গেটে ওপেনিং ও ক্লোজ টাইমের বোর্ড লাগানো রয়েছে। এপ্রিল টু সেপ্টেম্বর সকাল 5:30 থেকে 11:30 পর্যন্ত এবং বিকাল 4টা থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত এবং বিকাল 3:30 থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এটা জয়রামবাটির শ্রী শ্রী মাতৃ মন্দির। এই পবিত্র স্থান ধর্ম, কর্ম, মোক্ষের বার্তা দেয়। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক সঙ্গী শ্রী শ্রী সারদা দেবী 1853 সালে জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন। বাহ্যিকভাবে তিনি প্রাকৃতিক ঐশ্বরিক অস্তিত্ব লুকিয়ে রাখার জন্য নিজেকে বিশ্বের কাছে একজন সাধারণ মহিলা হিসাবে উপস্থাপন করেছিলেন। ঐশ্বরিক মাতৃত্বে আবৃত এই ব্যক্তিত্ব সত্যই জ্ঞান, কল্যাণ এবং ক্ষমার অবতার ছিলেন। আধুনিক যুগের একজন সত্য গুরুমাতা। শ্রী শ্রী ঠাকুর 34 বছর বেঁচে ছিলেন পবিত্র মায়ের সংস্পর্শে। শ্রী শ্রী ঠাকুরের সমস্ত শিষ্যের মা ও গুরুর জন্মস্থান এবং চিরন্তন শান্তি ও আত্মশুদ্ধি অর্জনের জন্য মানুষের কাছে পবিত্র স্থান হয়ে উঠেছে এই স্থান। এখানে শ্রী শ্রী মাতৃমন্দির ছাড়াও আরও বেশ কিছু জিনিস দেখার রয়েছে, যথা পুরাতন ও নতুন বাড়ি, আমোদার ঘাট ও মায়ের ঘাট,
শ্রী শ্রী সিংহবাহিনী মন্দির এবং শিহর, যাদের অ্যাড্রেস এবং ম্যাপ লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। শ্রী শ্রী মাতৃমন্দির দেখা হলে আমরা চললাম আজকের চতুর্থ ও শেষ ডেস্টিনেশন কামারপুকুরের উদ্দেশ্যে। জয়রামবাটিতে এসে যদি 2-1 দিন থেকে যেতে চান, তার জন্য সব রকম হোটেলের অ্যাড্রেস ও ফোন নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। সেখানে পাবেন খাবার রেস্টুরেন্টের ঠিকানাও। জয়রামবাটি থেকে কামারপুকুরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার, যা কামারপুকুর জয়রামবাটি রোড দিয়ে সংযুক্ত। সেই রাস্তা ধরেই আমরা পৌঁছে গেলাম কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির। একটি বিশেষ তথ্য আপনাদের জানিয়ে রাখি, জয়রামবাটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাব ডিভিশনে অবস্থিত এবং কামারপুকুর কিন্তু হুগলি জেলার আরামবাগ সাব ডিভিশনে অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কামারপুকুরের রামকৃষ্ণ মঠের প্রধান গেটের সম্মুখে। কামারপুকুর গদাধর চট্টোপাধ্যায়ের জন্মস্থান হিসেবে পরিচিত, যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হিসাবে আমাদের মনের মণিকোঠায় বিরাজিত। গ্রামটি একসময় বিস্তৃত মাঠ দিয়ে ঘেরা ছিল, যা প্রায়শই সবুজ বিশাল সমুদ্রের মধ্যে ছোট ভাসমান দ্বীপের মতো দেখাতো। কৃষি ছাড়াও কুটির শিল্পের জন্য কামারপুকুর উল্লেখযোগ্য ছিল। কামারপুকুরের সর্বত্র প্রাচীন সমৃদ্ধির নিদর্শন এখনও দেখা যায়। বেশ কয়েকটি পুকুর, পুরানো ভবন, জরাজীর্ণ মন্দির এখনও সেই পুরানো গৌরবের সাক্ষ্য বহন করে। যদি আপনারা আমার অ্যাডভাইস চান, তাহলে আমি বলবো কামারপুকুর ও জয়রামবাটি যদি ঘুরে বেড়াতেই হয়, তাহলে সম্পূর্ণ একটি দিন কামারপুকুর ও জয়রামবাটির জন্য রাখুন, অতিরিক্ত কিছু সংযোজন না করে। ফার্স্ট হাফে কামারপুকুর এবং সেকেন্ড হাফে জয়রামবাটি পরিদর্শন করুন। স্থানীয় টোটো বা অটো ভাড়া করে দেখে নিন ছোট ছোট ঐতিহাসিক ধর্মীয় দর্শনীয় স্থানগুলো, যা মা শারদা ও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত। আমি এখন হেঁটে চলেছি মা ও ঠাকুর রামকৃষ্ণদেবের স্মৃতি ও লীলা বিজড়িত হালদার পুকুরের দিকে। এই হালদার পুকুর রামকৃষ্ণ মঠের ঠিক বিপরীতে অবস্থিত। একই দিনে এতগুলো টুরিস্ট স্পট প্ল্যান করার কারণে কামারপুকুর জয়রামবাটি বিশদে আপনাদেরকে দেখানো সম্ভব হলো না। যেসব জিনিস আমি দেখলাম তার বেশিরভাগটাই ফটোগ্রাফির রেস্ট্রিকশনের কারণে দেখাতে পারলাম না। তবে এটা বুঝলাম কামারপুকুর জয়রামবাটিতে দেখার মতো অনেক কিছু রয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব ও শারদা মাকে জানতে হলে, তাদের জন্মস্থান লীলাক্ষেত্রকে জানতে হলে, বুঝতে হলে এক আধ্যাত্ম মননের প্রয়োজন। কামারপুকুর জয়রামবাটিতে পদার্পণ করে এটা অনুধাবন করেছি, এখানকার আকাশে বাতাসে এক সূক্ষ্ম আধ্যাত্ম চেতনা, এক আধ্যাত্ম আবহ অনুরণিত হয়। আর হবেই না কেন, এটা যে ঈশ্বরের অবতার ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান। রামকৃষ্ণ মঠের ভিতরে ঠাকুর রামকৃষ্ণদেবের স্বহস্তে রোপিত এক আম গাছের দিকে নিশ্চুপভাবে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম। শিহরিত হলাম এই ভেবে আধ্যাত্মিক উচ্চ মার্গের পথিক সেই মানবরূপী ঈশ্বরের স্পর্শ পেয়েছে ওই গাছ। সে অনেক কিছুর সাক্ষী। সে জীবনের হিল্লোলে এই সূক্ষ্ম আধ্যাত্মিক পরিবেশে আজও প্রবাহমান। রামকৃষ্ণ মঠের মধ্যে দারুণ এক আধ্যাত্ম আবহ। শান্ত স্নিগ্ধ পরিবেশে প্রায় প্রত্যেকটি অংশে ঠাকুর রামকৃষ্ণের স্মৃতিচারণ ও আধ্যাত্মবাদ। তার মধ্যে কিছুক্ষণ অবস্থান করলেই মনের সে যেন এক দারুণ পরিতৃপ্তি। কিছু না পাওয়াতেও সে যেন সব কিছুর প্রাপ্তি। আর তার সঙ্গে কোন এক আধ্যাত্মবাদী মহাপুরুষের অমোঘ হাতছানি। শেষে এসে রামকৃষ্ণ মঠ মানে কামারপুকুরের রামকৃষ্ণ মঠ আমাদের দেখা হলো, মানে অরিজিনালি যেটা হচ্ছে রামকৃষ্ণ
দেবের বাড়ি ছিল, কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই কারণে ভিডিওটা আমি এই পর্যন্ত, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানান, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি ভিডিও ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করুন এবং লাইক করুন। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।